হামাসকে পুরোপুরি নির্মূলের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। গাজার মানুষকে ঘরছাড়া করলে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি স্বাধীনতাকামী গোষ্ঠীটির। বন্দী ফিলিস্তিনিরা ফিরে আসায় গাজায় খুশির জোয়ার বইছে। দীর্ঘ সময় পর আবারও প্রিয়জনদের কাছে পাওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই। শনিবার যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 3 ইসরায়েলি জিম্মি হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দী ফিলিস্তিনিদের সাদরে গ্রহণ করতে খান ইউনিসে ভিড় জমান পরিবারের সদস্যরা। তাদের আগমন উপলক্ষে পশ্চিম তীর সহ অন্যান্য জায়গায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় আপনজনদের জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা। দিল্লিতে বাজিমাতের পর সরকার গঠনের তোড়জোড় বিজেপির। মুখ্যমন্ত্রী পদের জন্য সবচেয়ে আলোচিত নাম কেজরিওয়ালকে হারানো প্রবেশ সিংহ বর্মা। ইরানি বিপ্লবের 46তম বার্ষিকীতে ইরান সফর করেন হামাস নেতারা। শনিবার তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে বৈঠকে অংশ নেন তারা। এ সময় উপস্থিত ছিলেন হামাসের শুরা কাউন্সিল প্রধান মোহাম্মদ দারউইশ, গাজায় হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া সহ অন্যান্যরা। গাজা এবং পশ্চিম তীর ইস্যুতে আলোচনা করেন তারা। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সাথে সাক্ষাৎ করেন হামাস নেতারা। ফিলিস্তিনিদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। সিরিয়ায় হামাসের অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইসরায়েল। শনিবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেইর আলী এলাকায় অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। তাদের দাবি এই অস্ত্রাগার হামাস ব্যবহার করত। তবে এই অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি দামেস্ক। আসাদ সরকারের পর থেকেই গোলান মালভূমিতে সামরিক তৎপরতা ব্যাপক বাড়িয়েছে ইসরায়েল। সিরিয়ার ভূখণ্ডে ঢুকে হামলার অভিযোগও রয়েছে তেল আবিবের সেনাদের বিরুদ্ধে। যুদ্ধের জন্য অস্ত্র সহায়তা পেতে ট্রাম্পের প্রস্তাবে সাড়া জেলেনস্কির। ভাগাভাগি করবেন টাইটানিয়াম, ইউরেনিয়াম সহ দেশের মূল্যবান খনিজ সম্পদ। এদিকে ইসরায়েলি জিম্মি মুক্তির পর হামাসকে পুরোপুরি নির্মূলের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় কথা বলেছেন তিনি। যে কোনো কিছুর বিনিময়ে গাজা থেকে বাকি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা হবে। তাদের নিরাপত্তা নিশ্চিতই আমাদের প্রধান উদ্দেশ্য। তবে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না, আমরা তাদের ধ্বংস করে দিব। গাজা থেকে কখনোই সরবে না ফিলিস্তিনিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশনের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। গাজার মানুষকে ঘরছাড়া করলে কঠোর প্রতিশোধের হুমকিও দিয়েছে। নিজ ভিটের মাটি কামড়ে পড়ে থাকার সিদ্ধান্তে অটল বাসিন্দারা। যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিজ্ঞা হামাস যোদ্ধাদের। দীর্ঘ 15 মাসের নারকীয় তাণ্ডব, সেই সাথে দিনরাত বর্বর নিষ্ঠুর হামলা। হালনাগাদ তথ্য বলছে, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের নজিরবিহীন ধ্বংসযজ্ঞে নিহত হয়েছেন প্রায় 62,000 মানুষ। প্রাণ বাঁচাতে বাসিন্দারা ছুটে বেরিয়েছেন উপত্যকার এ মাথা থেকে আরেক মাথায়, কিন্তু ছাড়েননি মাতৃভূমি। গাজায় যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ফিলিস্তিনের ঢাল হয়েছিল দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু হলেও সাধারণ নাগরিকদের অধিকার আদায়ে ছিল আপোষহীন। তাই তো রক্তের গঙ্গা বইয়ে দিয়ে ত্রাস আতঙ্ক সৃষ্টির পরেও ফিলিস্তিন দখলে ব্যর্থ হয় ইসরায়েল। অবশেষে দুদেশে বন্দী জিম্মি বিনিময়ের শর্তে গেল জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সম্প্রতি গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের অন্য জায়গায় পাঠানোর ভাবনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, এই মাটি ছেড়ে আমরা কেউ কোথাও যাব না। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ফিলিস্তিনিরা এখানেই থাকবে। সতর্ক করছি, গাজায় রাজত্ব করতে আসলে তার উপযুক্ত শাস্তি দেয়া হবে এবং এর কোনো বিকল্প সমাধান নেই। ধ্বংসস্তূপ থেকেই আবার নতুন করে জীবন শুরুতে সংকল্পবদ্ধ ফিলিস্তিনিরাও। যাই হয়ে যাক না কেন, নিজ ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও যেতে চান না তারা। 2 বছরেরও বেশি সময় পর অবশেষে পূর্ণাঙ্গ সরকার পেল লেবানন। শনিবার দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির
অন্তর্বর্তী সরকারের পদত্যাগ গ্রহণের পর নতুন সরকার গঠনের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করেছেন। প্রধানমন্ত্রী নওয়াব সালামের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় 24 জন মন্ত্রী রয়েছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন, ক্ষমতা ভাগাভাগির পদ্ধতি অনুসারে মন্ত্রিসভা খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছে হিজবুল্লাহর 2 সদস্য। দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে 2 বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছে অন্তর্বর্তী সরকার। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বাজিমাতের পর এখন আলোচনায় কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উঠে আসছে বেশ কয়েকজন নেতার নাম। সবচেয়ে আলোচিত অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলার হিসেবে পরিচিতি পাওয়া প্রবেশ সিংহ বর্মা, বিজেন্দ্র গুপ্ত, সতীশ উপাধ্যায়, মনজিন্দর সিং শীর্ষা, হরিশ খুরানার মতো আলোচিত নেতাদের নামও বেশ জোরে সোরেই উচ্চারিত হচ্ছে। দিল্লির ক্ষমতায় পালাবদল, 27 বছরের খরা ঘুচিয়ে বিজেপির মসনদ নিশ্চিত হলেও সেখানে কাকে বসাতে যাচ্ছে দলটি এখনও তা প্রকাশ করা হয়নি। অমিত শাহ, জেপি নাড্ডা সহ শীর্ষ নেতারা এরই মধ্যে রাজধানীর সরকারের রূপরেখা তৈরির তোড়জোড় শুরু করেছেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। উঠে আসছে বেশ কয়েকজন নেতার নাম। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে আলোচনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার ছেলে প্রবেশ সিংহ বর্মা। এরই মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে পেয়েছেন জায়ান্ট কিলার উপাধি। শোনা যায় দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার প্রত্যাশায় লোকসভা নির্বাচনে প্রার্থী হননি তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন দিল্লির বিধানসভার সাবেক বিরোধী দলীয় নেতা বিজেন্দ্র গুপ্ত। আবগারির দুর্নীতি ইস্যুতে পার্লামেন্টে সদ্য সাবেক সরকারকে কোণঠাসা করে নজর এসেছিলেন তিনি। দিল্লি বিজেপির সাবেক সভাপতি সতীশ উপাধ্যায়ের নামও উচ্চারিত হচ্ছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে। বিজেপির কেউ কেউ অবশ্য বলছেন, পাঞ্জাবের ভোটারদের নজর কাটতে শিখ নেতা ও বিজেপির ন্যাশনাল সেক্রেটারি মানজিন্দার সিংহ শীর্ষাকেও বেছে নেওয়া হতে পারে। সাবেক মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার পুত্র হরিশ খুরানাও মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে মত বিজেপির একাংশের। আলোচনায় আছেন হর্ষ মালহোত্রা, মনোজ তিওয়ারি, বানসুরি স্বরাজের মতো লোকসভার এমপিরাও। তবে বিজেপি নেতারা জানিয়েছেন, আলোচনায় যার নামই থাকুক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ছত্তিশগড়ের যৌথ বাহিনীর সাথে তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে মাওবাদীদের। নিরাপত্তা বাহিনীর 2 সদস্য সহ 31 মাওবাদী প্রাণ হারিয়েছে। রোববার বিজাপুরের পশ্চিম রাস্তার এলাকায় বাস্তার এলাকার ঘটনা। যৌথ বাহিনীর অভিযানে শনাক্ত করা হয় মাওবাদীদের অবস্থান। এসব অভিযান চালালে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাওবাদীরা। পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কয়েক ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে এবং মাওবাদীদের দমনে দীর্ঘদিন ধরেই ছত্তিশগড় জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স সহ সেনা সদস্যরা। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে 6 জন নিহত হয়েছে, আরও 2 জন আহত। শনিবার পূর্ব বেক্কা অঞ্চলের সারা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র উৎপাদন কারখানা ও সংরক্ষণাগার টার্গেট করে এই অভিযান হয়েছে। দাবি, সামরিক স্থাপনায় হিজবুল্লাহর কর্মকাণ্ড স্পষ্টভাবে চুক্তির লঙ্ঘন। গত 27 নভেম্বর হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত অনুযায়ী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অঞ্চলে মোতায়েন করা হয়েছে লেবানিজ সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের। যুদ্ধবিরতির পরও বহুবার চুক্তির শর্ত ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ডোনাল্ড ট্রাম্পের মন পেতে প্রয়োজনে দেশের মূল্যবান খনিজ সম্পদ ভাগাভাগিতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একদিকে রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টলাইনে কোণঠাসা পরিস্থিতি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলের জেরে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা চরম বিপাকে ইউক্রেন। এমন অবস্থায় যুদ্ধ চালিয়ে নিতে বিনিয়োগ হিসেবে বিরল খনিজ সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে কিয়েভ, আর অস্ত্র সহায়তা পেতে লোভনীয় প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের। রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টলাইনে দিন দিনই আরও কোণঠাসা ইউক্রেন। প্রায় 3 বছর ধরে চলমান যুদ্ধে ইউরোপের পাশাপাশি সবচেয়ে বড় সামরিক সহায়তা পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তা বন্ধের নির্দেশ দেন। ওয়াশিংটনের সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে নেওয়া এক প্রকার অসম্ভব কিয়েভের জন্য। হয়তো এই পরিস্থিতিরই সুযোগ নিতে চান ট্রাম্প। গত সপ্তাহেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে দেশটি থেকে চেয়ে বসেন টাইটানিয়াম, ইউরেনিয়াম সহ বিরল খনিজ পদার্থ। ইউক্রেনের সাথে একটি চুক্তির বিষয়ে ভাবছি, যেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করব আমরা। বিনিময়ে বিরল খনিজ সহ অন্যান্য উপাদান পাব।
মরিয়া জেলেনস্কি লুফে নিতে চান ট্রাম্পের প্রস্তাব। উল্টো আরও এক ধাপ এগিয়ে দেশটির মূল্যবান আকরিক পদার্থ নিয়ে অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের। যদিও তার দাবি, দেশের নিরাপত্তার প্রয়োজনেই এই পদক্ষেপ। এই সম্পদ অমূল্য, অঢেল অর্থের খনি। সে কারণেই পুতিনকে থামানো প্রয়োজন। নিপ্র অঞ্চল, সম্পদে পূর্ণ মধ্যাঞ্চলের খনিজ সম্পদের সুরক্ষা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বলেছি, রাশিয়াকে এসব খনিজ উত্তোলনের সুযোগ দেওয়া যাবে না। গত শরতে নিজের ভিক্টরি প্ল্যান নিয়ে মিত্রদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন জেলেনস্কি, আর তখনই আলোচনা করেছিলেন নিজ দেশের খনিজ সম্পদ বিনিয়োগের পরিকল্পনা নিয়ে। মিউনিখে পশ্চিমা দেশগুলোর আসন্ন নিরাপত্তা বিষয়ক সম্মেলনেও আলোচনা হতে পারে এই ইস্যুতে। তবে সবচেয়ে বড় সুবিধাপ্রাপ্ত হবে যুক্তরাষ্ট্র। রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন তা। ইউরোপের সবচেয়ে বড় গ্যাসের মজুদ আমাদের। আমরা এলএনজি চুক্তির জন্য প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে এই গ্যাস সরবরাহের সুযোগ তৈরি করতে চাই। তাদের সাথে সহযোগিতামূলক সম্পর্কে যেতে আগ্রহী। মার্কিনীরা সবচেয়ে বেশি সহায়তা করেছে, তাই তাদের প্রাপ্য সবচেয়ে বেশি। মূল্যবান ও বিরল খনিজ সম্পদের আধার ইউক্রেন। বিমান ও মহাকাশ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ টাইটানিয়াম, পরমাণু শক্তির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সহ বহু আকরিক পদার্থ রয়েছে দেশটির বিশাল এলাকা জুড়ে। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যবর্তী ত্রিপাক্ষিক সামরিক সহায়তা চুক্তির সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। অভিযোগ, ত্রিপাক্ষীয় চুক্তির কারণে দুই কোরিয়ার সামরিক উত্তেজনা বেড়েছে। এ সময় পারমাণবিক শক্তি বৃদ্ধির কথাও তিনি জানিয়েছেন। শনিবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় দেয়া ভাষণে এমনটাই জানান কিম জং উন। বলেছেন, পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে পিয়ংইয়ং অটল থাকবে। দলের ভরাডুবির মধ্যেই নিজের জয় উদযাপন করায় তুমুল বিতর্কের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিমর লেনা। নিজ দল আম আদমি পার্টিতেই সমালোচনায় পড়তে হচ্ছে। দলের নেতারা যখন পরাজিত, তখন নিজের জয় উদযাপন করা নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয় বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন আম আদমি পার্টির সদস্য এবং রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল। এর আগে বিধানসভা নির্বাচনে কালকাজি আসনে জয়লাভ করেন অতীশিমর লেনা। এর পরপরই ভক্ত সমর্থকদের সাথে নেচে গিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় তাকে। এদিকে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে আম আদমি পার্টি। ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান। এরপরই ছোট্ট বিমানটি বিধ্বস্ত হয়। শুক্রবার দেশটির সাও পাওলো অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, একটি বাসের উপরে বড় ওই ছোট উড়োযানটি বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। এতে 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থাই সংকটাপন্ন, বাকিরা আশঙ্কা মুক্ত। বিমান বিধ্বস্তের একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে একটি বাসের উপরে আছড়ে পড়তেই ওই বিমানটিতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানায়, বিমানটি সাও পাওলো থেকে পোর্তো আলেগ্রে যাচ্ছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ব্যাপক বিক্ষোভ করেছে কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআই। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সোয়াবিতে বিশাল র্যালিতে অংশ নেয় হাজারো কর্মী সমর্থক। শনিবার জাতীয় নির্বাচনের 1 বছর পূর্তিতে তারা রাজপথে নামে। 8 ফেব্রুয়ারিকে কালো দিবস আখ্যা দেয় বিক্ষোভকারীরা। দাবি করে সরকারের পদত্যাগ। ষড়যন্ত্র করে পিটিআই এর জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে। ইমরান খান সহ পিটিআই নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা। দেশ জুড়ে বিক্ষোভের ডাক দেন নেতারা। সোয়াবি ছাড়াও শনিবার পাঞ্জাব, বেলুচিস্তান, ইসলামাবাদেও র্যালি আয়োজনের কথা ছিল পিটিআইয়ের, তবে সরকার অনুমতি দেয়নি। গত বছরের নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআইকে। স্বতন্ত্রভাবে অংশ নিয়ে 93টি আসন পায় ইমরান সমর্থিত প্রার্থীরা। ভয়াবহ ভূমিধসের কবলে পড়েছে চীনের সিচুয়ান প্রদেশ। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 30 জন নিখোঁজ। প্রদেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মধ্যরাতে হওয়া ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইবিন শহরের একটি গ্রাম। কাঁদামাটিতে বেশ কয়েকটি বাড়িঘর চাপা পড়েছে এবং অনেকেই এতে চাপা পড়ে আছেন। উদ্ধার কাজ চলছে। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত। আরও ভূমিধসের শঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আশপাশের অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মানুষকে।
ইউক্রেনের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে পাল্টা হামলায় একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ইউক্রেনের একাধিক জ্বালানি শোধনাগারে হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী। পাশাপাশি কিয়েভের হাইমার্স রকেট ও প্রায় 100 ড্রোন প্রতিহতের দাবি করেছে মস্কো। রাশিয়ার কুরস্কেও তুমুল সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষ। অন্যদিকে পোক্রোভস্ক দোনেৎস্কে রাশিয়ার বেশ কয়েকটি হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। পাল্টা হামলা রুশ ফাইটার জেট সহ একাধিক সমরাস্ত্র ধ্বংসের কথা জানায় কিয়েভ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 41 যাত্রী প্রাণ হারিয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে বাসটিতে আগুন ধরে যায়। বাসে 48 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় 2 চালক সহ 38 জন মারা গেছেন, আর ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাক চালকও। এখন পর্যন্ত 18টি দেহাবশেষ উদ্ধার করা হচ্ছে। শঙ্কা প্রাণহানি আরও বাড়বে।